এই যে পাল্টাপাল্টি উপদেষ্টাদের পদত্যাগ দাবি, সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, সব মিলিয়ে আসলে রাজনীতির মেরুকরণটা কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং হাবিব ভাইকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন। আসলে একটা ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নোবেল বিজয়ী, যাকে নিয়ে আমরা গর্ব করি, এই সরকারের ৯ মাস অতিক্রম হতেই বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং এটা জাতিকে হতাশ করছে, এতে কোনো সন্দেহ নেই। আপনি বিশেষ করে গত ৪৮ ঘন্টায় বাংলাদেশে, আপনি একটু আগে যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার একটা উপদেষ্টা পরিষদের বৈঠকে তার যে পদত্যাগ করার কথা তিনি যেভাবেই হোক উচ্চারণ করেছেন এবং সেটি যখন মিডিয়াতে এসেছে, সেটি আমাদের দেশের যারা এই ফ্যাসিস্ট রেজিমের পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সামনের দিকে এগুচ্ছেন, নানা সংকটের মধ্য দিয়েও এখনও যারা স্বপ্ন দেখছেন তাদের জন্য এটা একটা বড় রকমের, মানে বলবো যে একটা বড় রকমের ধাক্কাই মনে হয়েছিল আমাদের কাছে, যে এই ধরনের বক্তব্য কেন আসবে। এরপর দেখেন যে আমরা পরবর্তীতে আশ্বস্ত হলাম, প্রেস উইং থেকে বলা হলো যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। ফয়েজ আহমেদ তিনি একটা ফেসবুক পোস্টও দিয়েছিলেন, পরবর্তীতে এটা আবার ডিলিট করা হয়েছে। আর আজকে আবার উপদেষ্টা পরিষদের একনেকের বৈঠকের পর যে নির্ধারিত বৈঠক, সেই বৈঠকের পর একটা বিবৃতিও আসছে এবং সেই বিবৃতিতেও বলা হয়েছে যে আমরা যদি উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের দায়িত্ব পালনে অপারগ হই, তাহলে আমরা সেটা জনসমক্ষে প্রকাশ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ধরনের বক্তব্যগুলো এগুলো আমার কাছে কাঙ্ক্ষিত মনে হয় না। উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারের দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই সরকার, পৃথিবীতে কোনো সরকার একেবারে নিরঙ্কুশভাবে জনসমর্থন নিয়ে সরকার পরিচালিত হয় তা না। সরকারের সমালোচনা থাকে কর্মকাণ্ডের, হচ্ছে যে যে দায়িত্ব তাদের দেওয়া হয়েছে তাতে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। প্রতিবন্ধকতা আসলে সৃষ্টি করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং ওনারা বলেছেন যে স্বৈরাচারের দোসর, আজকে তাদের যে বিবৃতিটা হয়েছে সেই দোসরদের একটা ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রের কথাও এখানে তারা ইঙ্গিত করেছেন। এবং এই বিদেশি ষড়যন্ত্র বলতে তারা কি বুঝিয়েছেন, বা পতিত স্বৈরাচারের পুনঃপ্রতিষ্ঠার একটা ষড়যন্ত্রকে এরকম ভাবে এটা বলা হয়েছে, এর মধ্যে দিয়ে কি মিন করেছেন সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিটি অনাকাঙ্ক্ষিত। তবে আশার কথা হচ্ছে যে আপাত দৃষ্টিতে আমরা যেটি মনে করছিলাম এবং এটি খুবই স্পষ্টও হচ্ছিল মানুষের কাছে, যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের ক্রমদূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং গত কয়েকদিনে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, যমুনা অবরোধ, তারপরে শাহবাগে অবস্থান, এরপরে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এনসিপি কর্তৃক বিএনপির নেতৃত্বের উপর মানে এক ধরনের দোষারোপ, আবার পাল্টা দোষারোপের রাজনীতি, উপদেষ্টা মাহফুজ কর্তৃক জামাতের সাথে বিতর্ক, সবকিছু মিলিয়ে আপনার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এক ধরনের তৈরি হয়েছে এবং এইটার ফল হিসাবেই আমরা কতগুলো প্রতিক্রিয়া গত 2 দিনের রাজনীতিতে দেখছি। তবে আমি ব্যক্তিগতভাবে আজকে কিছুটা আশাবাদী হয়েছি এই অর্থে যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমি এখানে প্রবেশ করার আগেই বিএনপির সাথে আলোচনা শেষ হয়েছে, জামাতের সাথে হয়তো আলোচনা চলছিল, ইতিমধ্যেই হয়তো শেষ হয়েছে এবং এনসিপির সাথে আলোচনা শুরু হবে। এই আলোচনা এইগুলো কিন্তু একটা ইতিবাচক, কেননা এক আলোচনাতেই সবকিছু সমাধান হয়ে যাবে তা না। আপনি বলছেন যে বিএনপি অনড় অবস্থানে আছে, উপদেষ্টাদের, বিএনপি আজকে তারা সরকারের কাছে একটা লিখিত প্রস্তাবনাও দিয়েছে। আমরা জানি না লিখিত প্রস্তাবনাতে কি, বিএনপি বলছে যে আমরা জানতাম না কি বিষয়ে আলোচনা হবে, সেই জন্য আমরা অনুমান নির্ভর কতগুলো বিষয় নিয়ে প্রস্তাবনা উপস্থাপন করেছি এবং প্রধান উপদেষ্টা সেইগুলো শুনেছেন, তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য কিছু বলেন নাই। আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করেছি যে বিএনপি প্রথম থেকেই যেটা বলছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। বিএনপি 3টা কথা আজকে স্পষ্ট করে মানে সাংবাদিক সম্মেলনে এসে তারা উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক থেকে এসে বলেছেন যে তাদের দাবি হচ্ছে 3টা, একটা হচ্ছে সংস্কার, বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তারা যেখানে যেটি বলছে যে এই 3টাই সমান তালে, এই 3টার প্রস্তুতি, সংস্কার চলবে, বিচার কার্যক্রম চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে এবং এই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তারা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। এই রোডম্যাপটা কেন এত অনড় তারা এই অবস্থানে, এইটা যতটুকু না সরকারের কাছ থেকে অস্পষ্টতা, তার চেয়েও যারা নিজেদেরকে সরকারের স্টেক হোল্ডার বলে মনে করেন
মানে অঘোষিতভাবে হলেও একটু আগে যেটা বলছিলেন যে ছাত্রদের সংগঠন যেটা এনসিপি, এই এনসিপি নির্বাচন প্রসঙ্গে যে সমস্ত বক্তব্যগুলো রাখছে একটার পর একটা, এবং সর্বশেষ নির্বাচন কমিশন তারা যখন ঘেরাও করতে গেল সেখানেও তারা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের আগে বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না, হতে দেয়া হবে না। আপনি ইসি পুনর্গঠনের দাবিও তারা ইসির পুনর্গঠনের দাবি জানিয়েছে, একই সাথে বলছে নির্বাচন হতে দেয়া হবে না। এখন এই ধরনের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো যেহেতু একটু আগে যেটা বলছেন যে বাংলাদেশের মানুষের কম বেশি ধারণা যে এই ছাত্রদের সঙ্গে বা ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব পর্যায়ে আছে সরকারের সাথে তাদের একটা বোঝাপড়ার জায়গা হয়তো আছে, সেই সংগঠনটা যখন এই ধরনের বক্তব্য দেয় তখন কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংশয় তৈরি হয় এবং সেই সংশয়ের প্রতিক্রিয়া তারা তখন ব্যক্ত করে।